নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান তো গেল, নরেন্দ্র মোদী এসেছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে কথা দিয়েছিলেন উনি আসবেন। শুভেন্দু সহ 5 জনের শপথ হয়েছে, স্বাভাবিকভাবে যেটা হয়। কিন্তু নতুন খবর এর মধ্যে রয়েছে, সেটা হচ্ছে স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত 2011 পর্যন্ত যে রাইটার্স বিল্ডিং এ থেকে সরকার পরিচালনা হতো, সেই রাইটার্স বিল্ডিং কে ত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন হিট করে একটা ভাড়া নেওয়া বিল্ডিং এ, যার ভাড়া হচ্ছে মাসে 17 লক্ষ টাকা। সেই বিল্ডিংটা উনি জনগণের পয়সা নয় করে উনি 15 বছর ধরে মাসে মাসে 17 লক্ষ টাকা করে খরচা করে ওইখানে উনি অফিস করেছিলেন। তিনি গোঁ ধরেছিলেন ওইখানে বামফ্রন্ট কাজ করে গেছে, ওখানে 34 বছর আমি ঢুকবো না। জনগণের টাকা তো, ওনার বাপের টাকা আর কি। হ্যাঁ, বাপ তো পশ্চিমবঙ্গ লিখে দিয়ে গেছিল। পশ্চিমবঙ্গের উনি ছিলেন রানী, তার ইচ্ছে মতো সমস্ত মাথা কাটতো। তাই রানী এখন ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, আর ভাইপোর বাড়ির সামনে এখন চোর 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 স্লোগান উঠছে। সব দরজাওয়ালা খিল দিয়ে বসে আছে। যাই হোক, আগামী সপ্তাহে ক্যাবিনেট বৈঠক বসছে দিল্লিতে, সম্ভবত বৃহস্পতিবার অথবা শুক্রবার। এই ক্যাবিনেট বৈঠকের পরেই শুভেন্দুকে ডাকা হয়েছে, ওই দিনই শুভেন্দুকে ডাকা হয়েছে। অর্থাৎ ক্যাবিনেট বৈঠকের পরে শুভেন্দুকে যখন বিশেষ করে ডাকা হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে ক্যাবিনেট বৈঠকটা ভারত, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কেন্দ্রিক। আর আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে যেভাবে শুভেন্দুর পিচ্চাবরেটি দেখলাম নরেন্দ্র মোদীজির এবং অমিত শাহজির, বোঝা গেল তিনি এখন শুভেন্দু অধিকারী হচ্ছে এখন নয়নের মণি। তারা যেটা চান শুভেন্দু সেটা তাদেরকে দিতে পারবেন, এটাই হচ্ছে বড় বিষয়। এখন তারা কি চান, অমিত শাহ তো রয়ে গেলেন, মোদীজি ফিরে গেছেন, তার কাজ রয়েছে। এদিকে খবর পাওয়া যাচ্ছে গতকালকে মার্কো রুবিও ফোন করেছিলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে। তিনি এই মাসে তো আসবেনই। ফোন করে খলিলুর রহমান সম্পর্কে তাদের কিছু কথাবার্তা হয়। কথাবার্তা সীমিত কত ছিল খলিলুর রহমানের চীন সফরকে কেন্দ্র করে। এখন দেখুন, ডিপ স্টেটের কিন্তু চোখ কিন্তু ওই সেন্ট মার্টিনে কিন্তু এখনো রয়েই গেছে। সেটা নিয়ে কিন্তু ডিপ স্টেট কিন্তু নড়ছে না। যতই ভেতরে ভেতরে ভারতের সঙ্গে একটা সেকেন্ড লবিতে একটা যোগাযোগের চেষ্টা মার্কো রুবিও এবং জেডি ভান্স বরাবর চালিয়ে যাচ্ছে, আমি বলে যাচ্ছি, কিন্তু এই আন্তর্জাতিক রাজনীতি না একেবারে সময়ের সাথে সাথে দৌড়াচ্ছে। আপনাদের বাংলাদেশের যারা কন্টেন্ট তৈরি করে তাদের মধ্যে আমি খুব কম পেয়েছি যে এরকম বুদ্ধিমত্তার সঙ্গে এরকম কন্টেন্ট বাংলাদেশে ইন্টারন্যাশনাল রিলেশনের উপর করতে পারে। আর যে ছেলেটি করে এথিক্যাল টক্সের, সে ছেলেটি খেটে খুটে করে, অথচ তার ভিডিওটা আপনারা দেখেন না। এই বিষয়ের ওপরই তার একটা ভিডিও রয়েছে, খুব সুন্দর। আমি কমেন্টে বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তা আমি যেটা বলছিলাম, আতশ কাচের নিচে এখন খলিলুর রহমান। এখন চীন সফর না আমেরিকা ভালো করে দেখছে, না ভারত ভালো করে দেখছে। কারণ আমেরিকা শত্রু হচ্ছে চীন, ভারতের শত্রু হচ্ছে চীন। চীন সামনে বন্ধুত্ব দেখায়, কিন্তু পেছনে পেছনে চীন সবসময় বাঁশ দেওয়ার জন্য বসে থাকে। ভারতও সবসময় নজর রেখে চলে। আর সেখানে যদি ডিপ স্টেটের ওইখানে একটা ইন্টারেস্ট রয়েছে, সেখানে যদি চীনের তাকে টপকে যদি খলিলুর যদি চীনে যান, সেটা ডিপ স্টেটের লোকের চোখে করকর করবে। চোখে বালি পড়লে যেমন করকর করে, ওরকম করকর করবে। আবার ভারতের কাছেও ব্যাপারটা গোলমেলে ঠেকছে। কারণ এই বঙ্গোপসাগরে যদি একটা ঘাঁটি করে, তাহলে কিন্তু ভারত, চীন, রাশিয়ার পক্ষে কিন্তু সেটা সুখকর হবে না।
এই যে প্রতি মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতি ঘড়ির সময়ের থেকেও দৌড়চ্ছে, প্রতি মুহূর্তে পট পরিবর্তন হচ্ছে। এখন আমি শুনেছি যে চীন সফর মানে কাটছাট করে নাকি খলিলুর রহমান নাকি তড়িঘড়ি ওয়াশিংটনের উদ্দেশ্যে দৌড়েছেন, এবং ওয়াশিংটনের ওখানে গিয়ে তিনি কি ঝাড় খাবেন তো ভগবান জানে। কিন্তু এটুকু বুঝতে পারি যে আপনাদের যে বর্তমান প্রধানমন্ত্রী, তিনি যে একটি গর্দভ সেটা বলতে বাকি নেই, মানে না বলে উপায় নেই। তিনি একটি সোজা গর্দভ। তিনি ভারতকে চড়ালেন, চীন এখানে কখনো ঢুকবে না এই বিবাদের মধ্যে, কারণ চীন জানে এখানে একাধিপত্য গড়ে ফেলেছে একদম বিজেপি, হিন্দুত্ব একটা দল পুরো একাধিপত্য গেড়ে ফেলেছে। দরকার হলে চীনের সঙ্গে সম্মুখ সমর করে চীনকে কিন্তু ধ্বংস করে দিতে পারে, কারণ ভারতীয় সৈনিকদের পরাক্রম তারা দেখে ফেলেছে লাদাখ এবং সিয়াচিনে, প্যাংগংয়ে, অনেকগুলো জায়গায়। তো সেক্ষেত্রে চীন কখনো ভারতকে চটিয়ে ডাইরেক্টলি চটাবে না, ইনডাইরেক্টলি করতে পারে। আর আমেরিকা ভারতকে ছাড়তে চাইছে না, কারণ ভারত যদি হাত থেকে বেরিয়ে যায় তাহলে চীনকে রগড়াবার কোনো লোক নেই। একমাত্র এশিয়ান কান্ট্রিতে ভারতই একমাত্র মহাশক্তি, এই চীনের চোখে চোখ রেখে কথা বলতে পারে। ফলে খলিলুর এই দুই দিকে, সে যেমন ইউনুসের করে যাওয়া যে দাসত্বের চুক্তি সেটা নিয়ে যেমন এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি আবার পাল্লা ঝুঁকেছে আবার চীনের দিকে। তেলে আর জলে তো মিশ খাবে না বাবা। আবার এদিকে সারা ভারতবর্ষের সীমান্তটা পুরো ঘিরে ধরেছে চাপ, একেবারে গৌরীয় চাপ যাকে বলে। ফলে একদিকে দুটো বড় শক্তি, একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে ভারত, তারপরে বর্ডারে হচ্ছে গিয়ে পুরো একটা রাইট উইং দল, তাদের কোটি কোটি সমর্থক, বজরং দলের হনুমান দল। কাঁটাতারের বেড়া খুলে যদি ঢুকে যায় কোনো সৈন্য সামন্ত লাগবে না, কিন্তু ভারত সেটা করতে চায় না। তবে বেশি বাড়াবাড়ি যদি হয় এখানে বা ওখানে, যেটা আমি গতকালকে বলেছি যে হিন্দুদের উপর অত্যাচার, মন্দির ভাঙা, জবরদখল করে হিন্দুদের জমি করা, জমি নেওয়া, এগুলো যত হবে তত কিন্তু উত্তাপ বাড়বে। আর সেই উত্তাপের পূর্বে হচ্ছে সমগ্র বাংলাদেশ। আর বাংলাদেশের কিন্তু সামগ্রিক পরিস্থিতি খুব একটা সুখের নয়। আমি বহুদিন আগে থেকে বলছি বাংলাদেশ হয়ে যাবে স্যান্ডউইচ। আপাতত স্যান্ডউইচের ভেতরে আপনার এই ক্রিমি লেয়ারটা পড়েনি। এই ক্রিমি লেয়ারটা যেদিনকে পড়ে যাবে না, আর ওই আপনার স্যান্ডউইচ মেকারে যখন ঢাকনা বন্ধ করে ইলেকট্রিকের এটা দিয়ে দেওয়া হবে, তখন দেখবেন একেবারে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছেন আপনারা। তো এই আন্তর্জাতিক রাজনীতিতে এখন সব থেকে ঘোরেল অবস্থা হয়ে রয়েছে খলিলুরের। খলিলুর এপাশে গালি খাচ্ছে, ও পাশে গালি খাচ্ছে, আবার তারেক রহমানের কাছেও গালি খাচ্ছে। এই লোকটারও মান সম্মান নেই, এই লোকটারও মানে ছুটতে ছুটতে জুতো সুতলাক হয়ে যাচ্ছে, তবু তার পদ চাই। আমি জানি না পদের এত কি লোভ। তো যাই হোক, আপাতত খলিলুর আমেরিকা যাক, শুনছি আমেরিকা গেছে, আমেরিকা যাক, আর আমাদের এখানে মার্কো রুবিও আসুক। আর আমরা অপেক্ষা করব সামনের বৃহস্পতিবার অথবা শুক্রবার ক্যাবিনেট বৈঠকের পর কি সিদ্ধান্ত শুভেন্দুর প্রতি আসে বা কি নির্দেশ শুভেন্দুর প্রতি আসে, সেটা 7 দিনের মধ্যে বোঝা যাবে। আমি বলেছিলাম না নির্বাচনের পর খুব একটা অপেক্ষা করতে হবে না।